আমরা যারা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করছি বা কাজ করছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো ব্রেডবোর্ড এবং ভ্যারো বোর্ড। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রেডবোর্ড এবং ভ্যারো বোর্ড কেন আমাদের জন্য এত ইম্পর্টেন্ট, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করতে হয় এবং এছাড়াও আরও অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আপনি যদি কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই তার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রিয়ন এবং আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে এখন আপনারা একটি সার্কিট দেখতে পাচ্ছেন। এই সার্কিটের মধ্যে আছে একটি ব্যাটারি, সুইচ, রেজিস্টর, বিসি 547 এনপিএন ট্রানজিস্টর, একটা এলইডি এবং তাকে ওভার ভোল্টেজ থেকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা সিরিজ রেজিস্টর। এই সার্কিটে পাওয়ার সাপ্লাই দেওয়ার পর যখন সুইচটা অন করা হয় তখন এলইডিটা জ্বলতে থাকে। সুইচ অফ করলে এলইডিটাও অফ হয়ে যায়। কিন্তু আমি যদি চাই সুইচ অফ হওয়ার পর এলইডিটা ধীরে ধীরে অফ হয়ে যাবে, তাহলে আমাকে একটি ক্যাপাসিটর কানেক্ট করতে হবে। ক্যাপাসিটরটা কোথায় কানেক্ট করতে হবে ধরে নিলাম আমি তা জানি না, তাই প্রথমে ট্রানজিস্টরের ইমিটারের সাথে ক্যাপাসিটরটি কানেক্ট করলাম। সাপ্লাই দেওয়ার পর দেখলাম এখানে ক্যাপাসিটর কানেক্ট করে তেমন কোনো লাভ হলো না, তাই এবার এই তারটা এখান থেকে খুলে এইখানে লাগিয়ে দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, এখন কাজ হচ্ছে। এই যে এত কিছু বললাম তার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এইটা একটা সিমুলেটর সফটওয়্যার, তাই এখানে আমরা যে কোনো কানেকশন খুব সহজেই যখন তখন খুলতে পারি আবার লাগাতে পারি, আবার যে কোনো কম্পোনেন্ট লাগিয়ে বা খুলে ফেলে দেখতে পারি সার্কিট কেমন আচরণ করছে। সেই সাথে আমরা চাইলে যে কোনো সময় কম্পোনেন্টের মানও চেঞ্জ করতে পারি। কিন্তু বাস্তবে যখন কম্পোনেন্টগুলোকে এভাবে কানেকশন করতে যাই তখন নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয়। কখনো জয়েন্ট ঠিকঠাক মতো হয় না, কখনো জয়েন্ট করতে গিয়ে কম্পোনেন্টগুলোর লেগ ছিঁড়ে যায় বা ভেঙে যায়, আবার কখনো সব কিছু ঠিকঠাক মতো কানেকশন দেওয়ার পরেও ছোট্ট একটা লুজ কানেকশনের জন্য সার্কিট ঠিকমতো কাজ করে না। আবার এইভাবে কম্পোনেন্টগুলোকে সোল্ডারিং করাও যেমন ঝামেলার বিষয়, তেমনি ডিসোল্ডারিং করাও ঝামেলার বিষয়। আর এভাবে যদি আমরা কোনো আইসি নিয়ে কাজ করতে চাই তখন আমাদের ঝামেলা আরও বেশি হয়, যার ফলে আমরা কোনো সার্কিট ডিজাইন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। এই সকল সমস্যার সমাধান হিসাবে আমরা ব্যবহার করতে পারি ব্রেডবোর্ড এবং ভ্যারো বোর্ড। আর সেই জন্য সবার আগে আপনাকে ব্রেডবোর্ড কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে হবে। স্ক্রিনে এখন যে এলিমেন্টটা দেখতে পাচ্ছেন এটাই একটা ব্রেডবোর্ড। এই বোর্ডের উপরেই বিভিন্ন ধরনের কম্পোনেন্ট সাজিয়ে বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করা হয়। এইটা একটা বহুল ব্যবহৃত ব্রেডবোর্ড মডেল। এর মূলত তিনটি অংশ থাকে: পাওয়ার রেল বা বাস স্ট্রিপ, টার্মিনাল স্ট্রিপ এবং আরেকটি পাওয়ার রেল। পাওয়ার রেলের সাথে ব্যাটারি বা যে কোনো পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে হয়। পাওয়ার রেলের উপরের লাইন এবং নিচের লাইন পরস্পর প্যারালালে থাকে। এই ধরনের মডেলের ক্ষেত্রে পাওয়ার রেল দুইটা অংশে বিভক্ত থাকে। উপরের প্লাস্টিকটা সরিয়ে ফেললে ভেতরে দুই জোড়া পরিবাহী পাত দেখা যায়, অর্থাৎ এইখানে সাপ্লাই তার কানেক্ট করার ফলে এই পর্যন্ত কানেকশন পাওয়া যাবে, কিন্তু এই পাশে কোনো পাওয়ার পাওয়া যাবে না, কারণ দুইটাই আলাদা আলাদা অংশ। এটাকে আলাদা করে দেওয়ার উদ্দেশ্য হলো যদি কখনো আমাদের দুই রকমের ভোল্টেজ নিয়ে কাজ করার প্রয়োজন হয় তখন আমরা উভয় পাশে আলাদা আলাদা ভোল্টেজ ব্যবহার করতে পারবো। আর যদি আমাদের সেম ভোল্টেজের প্রয়োজন হয় তাহলে দুইটা তার এইভাবে কানেক্ট করে দিলেই হবে। এখন এইখানে 5 ভোল্ট সাপ্লাই দিলে এইখানেও 5 ভোল্ট সাপ্লাই পাওয়া যাবে। পাওয়ার রেল বা বাস স্ট্রিপের পাশে থাকে টার্মিনাল স্ট্রিপস। এইখানেই সব কম্পোনেন্টকে কানেক্ট করা হয়। টার্মিনাল স্ট্রিপের এই বরাবর প্রতি 5 ঘরকে একসাথে শর্ট করা থাকে, আর এই বরাবর প্রতিটা ঘর একটা আরেকটার সাথে ওপেন অবস্থায় থাকে। উপরের প্লাস্টিকটা সরিয়ে নিলে ভিতরে এই রকম কানেকশন দেখা যাবে। এখানে প্রত্যেকটা পরিবাহী পাত একটা আরেকটার সাথে প্যারালালে অবস্থান করছে। মাঝের এই অংশটা মূলত আইসি কানেক্ট করার জন্য খালি রাখা হয়। পুরো ব্রেডবোর্ডের ইন্টারনাল স্ট্রাকচার এইরকম। এখানে প্রত্যেকটা কালো দাগ এক একটা আলাদা ধাতব পরিবাহী। এখন আমরা ব্রেডবোর্ডে একটা ছোট্ট সার্কিট তৈরি করে দেখব। এই সার্কিটের 5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই হিসাবে আমি একটি মোবাইলের চার্জার ইউজ করেছি। চার্জারের পজিটিভ এবং নেগেটিভ তারকে পাওয়ার রেলের সাথে কানেক্ট করতে হবে। মনে করেন আপনি একটি এলইডি জ্বালাতে চান, সেই জন্য প্রথমে এলইডিটাকে এইভাবে ব্রেডবোর্ডে বসাতে হবে। এলইডিটা যদি এইভাবে কানেক্ট করেন তাহলে এলইডির দুই টার্মিনাল শর্ট হয়ে যাবে, কারণ তারা একই লাইনের ওপর কানেক্টেড।
এলইডি এর পজিটিভ টার্মিনাল যে লাইনে লাগানো আছে সেই লাইনের যে কোনো একটা টার্মিনালের সাথে একটা রেজিস্টার কানেক্ট করতে হবে এবং রেজিস্টারের অপর প্রান্ত সাপ্লাইয়ের পজিটিভের সাথে কানেক্ট করতে হবে। এখন এলইডিটাতে একটা নেগেটিভ সাপ্লাইয়ের দরকার, তাই ছোট্ট এক টুকরো তারকে এভাবে কানেক্ট করে দিলাম। সাধারণত এই কাজগুলো জাম্পার ওয়্যার দিয়ে করা হয়, কিন্তু আপনার কাছে যদি জাম্পার ওয়্যার না থাকে তাহলে আপনি ওয়াইফাইয়ের ক্যাট 6 কেবল থেকে এরকম ছোট ছোট অংশ কেটে নিতে পারেন। এখন আমরা চাইলে এই লাইটের প্যারালালে আরও অনেকগুলো লাইটকে কানেক্ট করতে পারি। আবার আমরা চাইলে এই সার্কিটের পাশে এই সেম পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার নিয়ে আরও অনেকগুলো সার্কিট তৈরি করতে পারি। এবার একটু কমপ্লেক্স সার্কিট তৈরি করি, তাহলে ব্রেডবোর্ডের কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। সিমুলেটর সফটওয়্যারে যে সার্কিটটা দেখেছিলাম এখন সেই সার্কিটটা তৈরি করব। প্রথমে BC547 ট্রানজিস্টরটি ব্রেডবোর্ডে বসিয়ে দেই। এখানে অন্য যে কোনো কম্পোনেন্ট বসালেও কোনো সমস্যা হতো না। এবার ট্রানজিস্টরের কালেক্টরের সাথে সরাসরি ব্যাটারির পজিটিভ এবং ইমিটারের সাথে একটা রেজিস্টর কানেক্ট করব, আর রেজিস্টরের সিরিজে একটা এলইডি কানেক্ট করব। এবার এলইডি এর নেগেটিভ টার্মিনালের সাথে ব্যাটারি এর নেগেটিভ টার্মিনাল কানেক্ট করতে হবে। ট্রানজিস্টরের বেজের সাথে একটা রেজিস্টর এবং সেই রেজিস্টরের সিরিজে একটা সুইচ লাগাতে হবে। সুইচের অপর প্রান্ত সরাসরি ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে। এখন সুইচ দিলে লাইটটি জ্বলছে, আর সুইচ অফ করার সাথে সাথে লাইটটি অফ হয়ে যাচ্ছে। এইবার একটা ক্যাপাসিটর কানেক্ট করতে হবে। ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনাল সুইচ এবং রেজিস্টর যে লাইনে লাগানো আছে সেই লাইনে লাগাতে হবে, আর ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনাল সরাসরি সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করতে হবে। এখন সুইচ অন করে ছেড়ে দিলে এলইডি অনেকক্ষণ জ্বলে থাকবে। এটা কতক্ষণ জ্বলে থাকবে বা এই সার্কিট কিভাবে কাজ করে এই সম্পর্কে আমার একটা বিস্তারিত ভিডিও আছে। এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটার লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই ক্যাপাসিটরের ক্ষেত্রে এলইডিটা পুরোপুরি অফ হতে প্রায় 8 মিনিটের বেশি সময় লেগেছিল, সেজন্য আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এখন আপনি চাইলেই যে কোনো কম্পোনেন্ট চেঞ্জ করে দেখতে পারেন যে তার জন্য সার্কিটে কী ধরনের পরিবর্তন হচ্ছে। আগের ক্যাপাসিটরটি ছিল 470 মাইক্রোফ্যারাডের, আর নতুন এই ক্যাপাসিটরটি মাত্র 10 মাইক্রোফ্যারাডের। এজন্য এলইডিটি আগের তুলনায় অনেক কম সময় জ্বলছে। ব্রেডবোর্ডের উপর আমি খুব সহজেই কম্পোনেন্টগুলোকে কানেক্ট অথবা ডিসকানেক্ট করতে পারছি এবং নতুন নতুন কম্পোনেন্ট ব্যবহার করে সার্কিটকে মডিফাই করতে পারছি। এভাবেই ডায়াগ্রাম দেখে আপনারা বিভিন্ন ধরনের সার্কিট টেস্ট করতে পারবেন অথবা এক্সপেরিমেন্ট করে নতুন নতুন সার্কিট তৈরি করতে পারবেন, এবং ব্রেডবোর্ড এই কাজটাকে খুবই সহজ করে দিয়েছে। মনে করেন আপনি একটি সার্কিট ডিজাইন করে ফেললেন, কিন্তু এইভাবে ব্রেডবোর্ডের উপর সার্কিটটা রেখে দিলে এক একটা সার্কিটের জন্য আপনার এক একটা ব্রেডবোর্ডের প্রয়োজন, যা অনেক ঝামেলার একটা বিষয়। সেজন্য ব্রেডবোর্ডে সার্কিট ডিজাইন করার পর এটাকে পার্মানেন্টলি সোল্ডারিং করার জন্য আপনাকে এই ধরনের ভ্যারো বোর্ড ব্যবহার করতে হবে। ভ্যারো বোর্ড পিসিবি বোর্ডের মতোই। আমি এই বোর্ডে এর আগে সার্কিট তৈরি করেছি এবং আমার প্রয়োজন অনুযায়ী সেটা কেটে নিয়েছিলাম, সেজন্য বোর্ডের এই অংশটা কাটা। ভ্যারো বোর্ডের এই পাশে কম্পোনেন্টগুলোকে বসাতে হয় এবং এই পাশে সোল্ডারিং করতে হয়। ভ্যারো বোর্ডে সোল্ডারিং করা অনেক সহজ। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কম্পোনেন্টগুলোকে বসিয়ে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী এই পাশে কানেকশনটা দিয়ে দিতে পারেন। ভ্যারো বোর্ডে সার্কিট তৈরি করার পর বোর্ডটিকে প্রয়োজন মতো কেটে নেওয়া যায়। ভ্যারো বোর্ড কেনার সময় পারতপক্ষে এরকম লাইন টানা বোর্ড কিনবেন না। এইগুলোর কানেকশন ব্রেডবোর্ডের কানেকশনের মতো। এই লাইনগুলোর কারণে এই ধরনের ভ্যারো বোর্ডে কম্পোনেন্টগুলোকে আপনি আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন না, কারণ একই লাইনে কম্পোনেন্ট বসালে সার্কিট শর্ট হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন এই ধরনের ডট টাইপ ভ্যারো বোর্ড কেনার, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কম্পোনেন্ট যে কোনো জায়গায় বসাতে পারবেন এবং সুন্দরভাবে সোল্ডারিং করতে পারবেন। কিন্তু ব্রেডবোর্ডে আপনি যে কোনো কম্পোনেন্ট যে কোনো জায়গায় বসাতে পারবেন না। যেমন ব্রেডবোর্ডে আইসি বসাতে হলে অবশ্যই মাঝের এই গ্যাপের মধ্যে বসাতে হবে। এই গ্যাপটা মূলত দেওয়াই থাকে আইসি বসানোর জন্য। এখানে আইসি বসিয়ে বাকি কম্পোনেন্টগুলো এই টার্মিনাল স্ট্রিপে বসাতে পারেন। ব্রেডবোর্ড বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের হয়। যদি কোনো ব্রেডবোর্ডে কোন দিকে শর্ট আর কোন দিকে ওপেন তা বুঝতে না পারেন, তাহলে এইভাবে যে কোনো দুই টার্মিনালের মধ্যে মাল্টিমিটার ধরে কন্টিনিউটি টেস্ট করতে পারেন। যদি বিপ শব্দ আসে তার মানে এটা একটাই লাইন অর্থাৎ শর্ট, আর যদি বিপ শব্দ না আসে
তাহলে এরা দুইটা আলাদা লাইন, অর্থাৎ ওপেন। ইলেকট্রনিক্স জগতে অনেক গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত একটা আইসি হচ্ছে 555 টাইমার আইসি। এই আইসির সাহায্যে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের অটোমেটিক, টাইম রিলেটেড এবং লজিক্যাল কাজ করতে পারবেন। 555 টাইমার আইসি সম্পর্কে A to Z জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন পরবর্তীতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।